ঠিক দুদিন আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম জয়শঙ্কর সরাসরি বলেছেন সেভেন সিস্টার্স নিয়ে এবার ভারতবর্ষ নয়া একাধিক পরিকল্পনা করছে। সেই প্রথম পরিকল্পনায় তারা বলেছিলেন তারা এবার জাপানকে ইনভাইট করেছেন সেভেন সিস্টার্সে এসে যেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের একাধিক কর্মকাণ্ড তারা করেন। পরিষ্কার বোঝা যাচ্ছে মোহাম্মদ ইউনূসের একাধিক পদক্ষেপ ভারতবর্ষকে ভাবিয়ে তুলেছিল। বিশেষত মোহাম্মদ ইউনূস চেয়েছিলেন এই সেভেন সিস্টার্সকে ভারতের বিপক্ষে কাজে লাগিয়ে বাংলাদেশকে শক্তিশালী করতে এবং বাংলাদেশ যেন চিরন্তন সেভেন সিস্টার্সকে কাজে লাগিয়ে ভারতবর্ষের উপর দিনের পর দিন চাপ সৃষ্টি করতে পারে। তার জন্য এরা কি করেছিলেন, এরা চীনকে ইনভাইট করেছিলেন। এমনকি একাধিক খবরে বেরিয়েছিল বাংলাদেশের একদম সীমান্ত বরাবর একটি জায়গায় চীন নাকি তাদের একটি এয়ারবেস তৈরি করছে। এরপরেই জয়শঙ্কর কিন্তু ময়দানে নামেন এবং পরিষ্কারভাবে সাংবাদিকদের বলেন কোনো ক্ষেত্রেই ভারতবর্ষ মোহাম্মদ ইউনূসের পাল্টা দিয়ে ল্যান্ডলক নয়। এমনকি সেভেন সিস্টার্সে বাংলাদেশ যে গার্ডিয়ান বলে দাবি করেছেন, নিজেদের অভিভাবক বলে দাবি করেছেন, আদতে সেটা সত্যি নয়। এবার জয়শঙ্কর যে পদক্ষেপ নিয়েছেন, নিঃসন্দেহে দুটো বার্তা পরিষ্কার হয়ে যায়। বাংলাদেশ ছাড়া সেভেন সিস্টার্সে ভারত যে চলতে পারবে না, এরকম তো কোনো ক্ষেত্রেই প্রমাণিত হচ্ছে না। উল্টে ভারতবর্ষের এই পদক্ষেপে বিপুল পরিমাণে চাপে কিন্তু পড়ল বাংলাদেশ সরকার। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের একটা ভুল কথা, ভুল পলিসি, এই পলিসির পর ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেই ভারতবর্ষ কিন্তু থেমে থাকলো না। এবার 5,000 কোটি টাকার রেল প্রজেক্ট বাতিল করার সঙ্গে সঙ্গে বিকল্প একটা পথের সন্ধানও ভারতবর্ষের পক্ষ থেকে প্রাইমারি স্তরে কিন্তু জানিয়ে দেওয়া হলো, যা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের রাতের ঘুম উড়িয়ে দিতে বাধ্য। অর্থাৎ আসলে সেভেন সিস্টার্সের আসল বসটা কে, তা কিন্তু প্রমাণ ভারতবর্ষের পক্ষ থেকে করে দেওয়া হলো। ভারতবর্ষ এর আগে বাংলাদেশে 3টি রেল প্রজেক্ট শুরু করার কথাবার্তা বলেছিলেন এবং শুরু করেছিলেন। শেখ হাসিনার সময় সম্পর্কটা তো একদম অন্যরকম ছিল, ফলে এই ধরনের সম্পর্ক জায়গায় মানে তলানিতে চলে যাবে তা হয়তো ভারতবর্ষ কখনো ভাবেনি। কিন্তু ওই যে বলেছি, রাজনীতি এমন একটা বিষয় যে সমীকরণ প্রতি মুহূর্তে বদলে যেতে পারে। সেই সমীকরণ বদলানোর সঙ্গে সঙ্গে দেখা গেল মোহাম্মদ ইউনূস প্রো পাকিস্তান ও চায়না সেন্টিমেন্টটাকে কাজে লাগাতে চেষ্টা করলেন ডিপ্লোম্যাসি স্তরেও। তার জন্য ভারতবর্ষ বুঝলো এই মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের উপর বাজি ধরা কোনো ক্ষেত্রেই যায় না। তার জন্য ভারতবর্ষ 3টি রেল প্রজেক্ট এবং 5টা আনুষঙ্গিক যে প্রজেক্টগুলো আছে তার কাজ ইমিডিয়েট আকারে কিন্তু বন্ধ করলো। সেই ইনভেস্টমেন্টের পরিমাণ 5,000 কোটি টাকা। অর্থাৎ এই 5,000 কোটি টাকার কাজ থামিয়ে এবার ভারতবর্ষ অন্য আর এক জায়গায় ইনভেস্টমেন্ট করছে, যা বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জের একটা জায়গা কিন্তু করে দিল ভারতের পক্ষ থেকে। ভারতবর্ষ 3টে রেল প্রজেক্ট বাংলাদেশে করবে কথা দিয়েছিল। কারণটা কি? কারণ আপনারা জানেন ভারতবর্ষের সব থেকে ভঙ্গুর একটি জায়গা কিন্তু ডিপ্লোম্যাটিক জায়গা হলো শিলিগুড়ি করিডোর। মাত্র 22 কিলোমিটার একটা জায়গা, যে জায়গাটি সমগ্র ভারতের সঙ্গে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের সংযোগ স্থাপনে কাজে লাগায়। আর এই শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের দূরবর্তী স্থানে অবস্থান করে চায়না, একদিকে অবস্থান করে বাংলাদেশ। এতদিন অবধি বাংলাদেশ যেহেতু ভারতের মিত্র একটি রাষ্ট্র ছিল, তার জন্য চায়না থ্রেট কোনো ক্ষেত্রেই ভারতবর্ষকে বিপাকে ফেলেনি। কিন্তু বর্তমানে এই শিলিগুড়ি করিডোরকে ভাঙার চেষ্টা কিন্তু চায়না এবং বাংলাদেশ উভয় পক্ষ করছে। অর্থাৎ যদি এই শিলিগুড়ি করিডোরকে ডিস্টার্ব করা যায়, তাহলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাকি ভারতের কোনো সম্পর্ক থাকবে না এবং ভারতবর্ষ বিপদে পড়বে। ভারতবর্ষের পাহাড়ি যে ব্যবসা বাণিজ্য, অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যার মুখে ভারতবর্ষ পড়তে পারে। এই পরিকল্পনায় মোহাম্মদ ইউনূসের ছিল। তার জন্য ভারতবর্ষ শেখ হাসিনার সময় থেকে এই শিলিগুড়ি করিডোরের উপর চাপ কমানোর জন্য একাধিক রেল প্রজেক্ট বাংলাদেশ থেকে করার চেষ্টা করে। পরিকল্পনা এরকম ছিল, ভারত থেকে একটি লাইন বাংলাদেশে যাবে, বাংলাদেশ থেকে সেই লাইনটি ডিরেক্টলি ত্রিপুরা, আসাম বা উত্তর পূর্বের যে 7টি রাজ্য সেগুলোকে কানেক্ট করবে। এই প্রজেক্টের 90% টু 100% টাকা কিন্তু ভারত সরকারই দিয়েছিল। শুধুমাত্র ভারত সরকার চেয়েছিল বাংলাদেশের মাটিটাকে ব্যবহার করে এমন একটি রেল প্রজেক্ট তৈরি করতে যার সুবিধা বাংলাদেশের মানুষও যেন পায়। অর্থাৎ এই যদি রেল প্রজেক্ট চালু হতো, শুধুমাত্র ভারতবর্ষ উত্তর পূর্ব ভারতের সঙ্গে কানেক্ট করতো সেটা কিন্তু নয়, বাংলাদেশের মানুষও কিন্তু বিপুল আকারে সুযোগ সুবিধা পেতে পারত। কারণ উত্তর পূর্ব বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর। আর শুধু উত্তর পূর্ব ভারত নয়, বাংলাদেশ যে রেল প্রজেক্টগুলো করতে পারেনি সেইগুলো করারই কিন্তু চেষ্টা করেছিল ভারতবর্ষ। 3টে প্রজেক্ট ভারতবর্ষ বা বাংলাদেশে একত্রে হচ্ছিল।
প্রথম প্রজেক্ট ছিল আকাউড়া আগরতলা ক্রস বর্ডার রেল লিঙ্ক। এই প্রত্যেকটি প্রজেক্টের বিস্তারিত আমি আলোচনা করব, তাহলেই আপনারা বুঝবেন আসলে ভারতবর্ষ ঠিক কোন জায়গাটায় মারার চেষ্টা করলো বাংলাদেশের। 2 নম্বর প্রজেক্ট ছিল খুলাবুড়া শাহবাজপুর রেল প্রজেক্ট। সেই প্রজেক্টটি আবার খুলনা মঙ্গলাপুর রেল লিঙ্কে কানেক্ট করতে পারে। তৃতীয় যে প্রজেক্ট ছিল তা হলো ঢাকা টঙ্গী জয়দেবপুর রেল এক্সপেনশন প্রজেক্ট। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই 3টি প্রজেক্ট আসলে শুধুমাত্র বাংলাদেশের লাভ করতো সেটা নয়, ডিপ্লোম্যাটিক জায়গা থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে অনেক বেশি মজবুত করত। 1 নম্বর যে রেল প্রজেক্টটির কথা আমি বললাম তা হলো আকাউড়া আগরতলা রেল প্রজেক্ট। তার জন্য ভারত সরকার 400 কোটি টাকা বিনিয়োগ করবে এই প্রতিশ্রুতি কিন্তু দিয়েছিল। 12.24 অর্থাৎ 12.24 কিলোমিটার এই রাস্তার মধ্যে 6.78 কিলোমিটার রাস্তা কিন্তু বাংলাদেশের মধ্য থেকে রেল প্রজেক্টে থাকে এবং 5.46 কিলোমিটার রাস্তা কিন্তু ত্রিপুরার মধ্য থেকে যায়। অর্থাৎ ভারত এবং বাংলাদেশ উভয়ের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য এই ধরনের রেল প্রজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম ছিল, যা ভারত বাংলাদেশের ব্যবসায়ী সম্পর্ককেও কিন্তু উন্নত করেছিল। এই রেল প্রজেক্টটির প্রাথমিক লক্ষ্য ছিল এই রেল প্রজেক্টটি হওয়ার পর আসামের মাধ্যমে ট্রেড রুটটাকে আরো শক্তিশালী করা, কিন্তু ভারতবর্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে এই ধরনের তারা এই প্রজেক্ট করবে না। সেকেন্ড যে রেল প্রজেক্টটির কথা আমি বলেছিলাম তা হলো খুলনা মঙ্গলা পোর্ট রেল প্রজেক্ট। সেই পার্টিকুলার জায়গায় ভারতবর্ষ প্রায় 388.92 মিলিয়ন ডলার ইনভেস্ট করার একটা পরিকল্পনা নিয়েছিল এবং এই পুরো টাকাটাই বাংলাদেশকে লাইন অফ ক্রেডিট অর্থাৎ ধার হিসাবে দেওয়ার কথা কিন্তু ভারতবর্ষ ভেবেছিল, যার ভারতীয় যদি মুদ্রাটা দেখেন তাহলে দেখুন হিউজ, সেটা কিন্তু 3,300 কোটি টাকা। এই মুহূর্তে বাংলাদেশ সরকারকে 3,300 কোটি টাকা কেউ ধার দেবে আর বাংলাদেশ সরকার এই ধরনের প্রজেক্ট করবে, তা কিন্তু স্বপ্নের ভাবারও জায়গা নেই, কারণ IMF অলরেডি বাংলাদেশকে লাথি মেরেছে। বাংলাদেশকে শেষ ইন্টারেস্টের যে পরিমাণ 1.3 বিলিয়ন লোনের টাকাটাও কিন্তু দিচ্ছে না। ফলে ভারতবর্ষ পরিষ্কারভাবে বলে দিয়েছে তারা এই 3,300 কোটি টাকা এই মুহূর্তে বাংলাদেশকে দিচ্ছে না। 3 নম্বর যে প্রজেক্টটির কথা তা হলো ঢাকা টঙ্গী জয়দেবপুর প্রজেক্ট, যার জন্য 1600 কোটি টাকা ভারতবর্ষ বাংলাদেশকে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল। ভারতবর্ষের যে ব্যাংক ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্সে চলে একটি ব্যাংক এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়া, সেখান থেকে টাকাটা দেওয়ার কথা কিন্তু ভারতবর্ষের বাংলাদেশকে ছিল। এই 3টি মেন প্রজেক্ট, যার কিন্তু কাজ সম্পূর্ণভাবে স্থগিত করলো ভারত সরকার। 5,000 কোটি টাকার প্রজেক্ট, মোহাম্মদ ইউনূসের কাছে এখন কোনো অপশনই নেই এই রেল প্রজেক্টগুলো কিভাবে করবে। অলরেডি এই প্রজেক্টের জন্য জমি অধিগ্রহণ করা হয়ে গেছে, বাংলাদেশের নাগরিকরা জমি দিয়ে দিয়েছেন। এখন রেল প্রজেক্টটা কাজ শুরু হওয়ার পর কাঁচামাল সাপ্লাই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। কিন্তু ইন্টারেস্টিং পার্ট হলো এই রেল প্রজেক্টের ভারতের পার্টে যে অংশগুলো আছে সেই জায়গায় কিন্তু কাজ চলছে। কেন কাজ চলছে? ভারতের প্রজেক্টগুলো ভারত কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়নি, কারণ ভারত যদি বন্ধ করতো তাহলে 7 সিস্টার্সের যে সমস্যা, যে বিপদসংকুল অবস্থা, তা কিন্তু মেরামত করা যেত না। তার জন্য ভারতবর্ষ এখন দুটো অপশন বেছেছে। তারা চাইছে বিহার এবং উত্তরপ্রদেশের পাশ থেকে একটি ডবল লাইন বা ট্রিপল লাইন তৈরি করে শিলিগুড়ি করিডোরের সাথে সমগ্র ভারতকে জুড়ে দেওয়ার একটা পরিকল্পনা করা যেতে পারে। দ্বিতীয় যে পন্থাটা তারা বেছেছে এই মুহূর্তে অপশন হলো নেপাল এবং ভুটানের সঙ্গে কানেক্ট করে রেল লিঙ্কটাকে করে আমরা যেন 7 সিস্টার্সের সঙ্গে ভারতের এই কানেক্টিভিটিটাকে মজবুত করি। অর্থাৎ বাংলাদেশ আউট, বিকল্প পদ্ধতিতে নেপাল এবং ভুটানকে এই সমস্ত প্রজেক্টে ঢুকিয়ে দেওয়া যেতে পারে। এক কূটনীতিবিদ বিভিন্ন ক্ষেত্রে বলছিলেন নেপালের সঙ্গে অলরেডি আমরা একাধিক রেল লিঙ্ক করেছি। নেপালের সঙ্গে ভারতবর্ষের এই মুহূর্তে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিরাটনগর এবং নিউ মাল রেল লিঙ্ক আছে, যার দৈর্ঘ্য 190 কিলোমিটার। এছাড়া আরও বিভিন্ন রেল লিঙ্ক আছে, যেমন গলগলিয়া এবং ভদ্রপুর রেল লিঙ্ক, যার দৈর্ঘ্য কিন্তু 125 কিলোমিটার। অর্থাৎ নেপালের সঙ্গে কিন্তু আমরা এই ধরনের রেলপথে কাজকর্ম করেছি, কিন্তু বাংলাদেশের এই রেল প্রজেক্ট স্টপ করে নেপালকে কি ব্যবহার করা যেতে পারে? কালকে যদি নেপালের পরিবর্তন হয়, নেপালের অবস্থা যদি বাংলাদেশের চেয়েও ভয়ঙ্কর একটা জায়গায় চলে যায়, তাহলে নেপালও কি একটা বিশ্বাসযোগ্য প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদের সঙ্গে সম্পর্ক রাখবে? প্রশ্ন অনেক, কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্ন, এই 5,000 কোটি টাকার প্রজেক্ট বরাদ্দ কমপ্লিটলি বন্ধ করে দিয়ে মোহাম্মদ ইউনূসকে পথে বসালো ভারত। এরপরে মোহাম্মদ ইউনূস এই রেল লাইনগুলো অর্ধেক শেষ হওয়া রেল লাইনগুলো নিয়ে কি করবেন উনি নিজেই জানেন। যারা ওর জন্য জমি দিলেন বাংলাদেশের মানুষ তারা জানেন। আদতে তারা সর্বশান্ত হলেন শুধুমাত্র মোহাম্মদ ইউনূসের ভুল ডিপ্লোম্যাটিক পলিসির জন্য। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।